নির্বাচন কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপ বিলি বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। স্লিপে থাকবে ভোটারের নাম, কার্ড, পাট ও বুথ নম্বর। রাজ্য সরকার 10 মাস ধরে এনওসি না দেওয়ায় গৌর কিশোর ঘোষ স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত মেট্রোর কাজে সমস্যা হচ্ছে, জানালো রেল মন্ত্রক। পূর্ব বর্ধমানের গোলশির 1 নম্বর ব্লকের শিররাই এলাকায় বিনা টেন্ডারে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচারের অভিযোগ। দুদিনের মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মালয়েশিয়া সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব এই সফরে। টি-20 বিশ্বকাপ শুরু। সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। ভোটার স্লিপ বিলি নিয়ে এবার কড়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপ বিলি বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। স্লিপে উল্লেখ থাকবে সংশ্লিষ্ট ভোটারের নাম, ভোটার কার্ড নম্বর, পাট নম্বর, বুথ নম্বর। আগেই এই নির্দেশিকা এসেছিল, তবে 2024 সালের লোকসভা নির্বাচনে তা কার্যকর হয়নি। রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মতোই দলীয় প্রতীক দেওয়া স্লিপ বিলি করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কড়া কমিশন। বিওলেদের কমিশনের প্রতীক সম্বলিত স্লিপ বিলি করবার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো ভোটার স্লিপ না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কমিশনে 1950 টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানো যাবে। ভোটার কেন কমিশনের প্রতীক দেওয়া স্লিপ পেলেন না তা যাচাই করতে গিয়ে যদি দেখা যায় বিএলওর গাফিলতি হয়েছে, তাহলে সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যেই আইনি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। বিশেষ সংশোধন প্রক্রিয়া এসআইআর চলাকালীন রাজ্যে নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকদের পারিশ্রমিক নিয়ে ফের তৎপর হল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে এক চিঠিতে দ্রুত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও, বুথ লেভেল অফিসার বিএলও এবং বিএলও সুপারভাইজারদের বকেয়া সাম্মানিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 ফেব্রুয়ারি জারি হওয়া ওই চিঠিতে বকেয়া অর্থ মেটানোর জন্য রাজ্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। কমিশনের বক্তব্য, নির্ধারিত নির্দেশিকা মেনেই এই সাম্মানিক প্রদান করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফল ঘোষণা হবে শুধুমাত্র জেলা শাসকের দপ্তরে। সেখানে স্থানাভাব হলে এই কাজ হবে এসডিওর অফিসে। প্রাথমিকভাবে 150টি গণনা কেন্দ্রের নাম সিইও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল। তা নাকচ করে দিয়ে নির্বাচন কমিশন 114টি গণনা কেন্দ্রকে বেছে নিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকার 10 মাস ধরে এনওসি না দেওয়ায় গৌর কিশোর ঘোষ স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত মেট্রোর কাজে সমস্যা হচ্ছে, জানালো রেল মন্ত্রক। রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে রেল মন্ত্রক জানিয়েছে, প্রয়োজন মাত্র 3টি রাত। 8 ঘন্টার জন্য যান চলাচল সাময়িকভাবে অন্যত্র সরিয়ে দেওয়া হলেই এই কাজ সম্পন্ন করা যাবে। এমনকি কলকাতা পুলিশের কথা মতো যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয় ফেব্রুয়ারি 2025 সালে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশনে আজ থেকে নিউ জলপাইগুড়ি মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ চালু হলো। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্টপেজ শুরুর প্রথম দিন স্টেশনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি নেতা গোলাম সরোবর সহ দলের অন্যান্য নেতা, কর্মী ও সাধারণ মানুষ। ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চালককে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং শুভেচ্ছা বিনিময় করা হয়। সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, পাঞ্জিপাড়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ দীর্ঘদিনের দাবি ছিল, আজ তা বাস্তবায়িত হয়েছে। এই স্টপেজকে এলাকার মানুষের জন্য বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন বিজেপি নেতা গোলাম সরোবর। দৈনন্দিন প্রয়োজনে সেখানে আমাদের 7টা বিধানসভা, পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গল্পপুর বিধানসভায় পড়ে। এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস, সেটার যেমন স্টপেজ হলো আরো দাবি আছে দূরপাল্লার ট্রেনের। কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই। ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে, এটা আমাদের লক্ষ্য। কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রেলে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায়, ব্যবসায়ীরা যায়, সবাই যেন এই সুবিধা পায়। পাঞ্চিপাড়াতে একটা 2টা ট্রেনের স্টপেজ, তারপরে এখানে আধুনিক যে রেলওয়ে স্টেশনটা করার জন্য যেটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অ্যানাউন্সমেন্ট করলো, তার জন্য আমরা উন্নয়নের দিকে আগে বাড়ছি। আর আমরা কথা করি না, আমরা কাজ করি। সেই কাজটাই প্রমাণ আছে কি আমাদের এমপি
গোয়ালপুকুরের জন্য আজকে এই চিজটা করে প্রমাণ করে দিল যে এখন 1 বছরের এমপি আমাদের 1 বছর হলো, তার অনেকগুলো উন্নয়নের কাজ পেলাম আমরা। ইসলামপুরে 5টা ট্রেনের স্টপেজ, পাঞ্জিপাড়াতে 2টা ট্রেন, কানকিতে 2টা নতুন প্ল্যাটফর্ম বনছে। এর উন্নয়নের ধারা গোয়ালপুকুরের লোক আর আমাদের সংখ্যালঘু মাইনরিটির লোক বেশি আছে, 70% আছে, তাদের উন্নয়ন হবে, তাদের লাভ হবে। বিনা টেন্ডারে লক্ষ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের শিরডাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। আচমকা একাধিক পূর্ণবয়স্ক গাছ উধাও হয়ে যাওয়ায় রহস্য দানা বেঁধেছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোতনা থেকে শিরডাই গ্রামে ঢোকার মুখে রাস্তার ধারে থাকা বড় বড় গাছ গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে কেটে পাচার করা হচ্ছে, অথচ এই গাছ কাটার ক্ষেত্রে কোনো রকম টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেই দাবি স্থানীয়দের। শিরোডাই অঞ্চলে যেভাবে গাছ কাটা হচ্ছে, আমরাও সাধারণ মানুষ, আমরাও অঞ্চলের প্রধানকে যখন আমরা যোগাযোগ করতে চাইছি তখন ওনার ফোন 2 দিন ধরে সুইচ অফ। তারপর যখন দেখছি যখন গাছ কাটা হচ্ছে, মানে দেদার গাছ কাটা চলছে কোনো টেন্ডার ছাড়াই। অতএব আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কিভাবে বিনা টেন্ডারে গাছগুলো কাটা হচ্ছে, এবং শিরোডাই অঞ্চলের সামনেই পঞ্চায়েত, তার মধ্যে এইভাবে গাছগুলো কাটা হচ্ছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা রাজু পাত্র এবং কংগ্রেস নেতা শেখ নবিরুলের অভিযোগ, টেন্ডার ছাড়াই শাসক দলের মদতে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচার করা হচ্ছে। আশিস রায় ওখানকার অঞ্চল সভাপতি, তার নেতৃত্বে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির টাকা বুথ স্তর থেকে কালীঘাট পর্যন্ত যাবে, মমতা দিদির কাছে পর্যন্ত যায় এই টাকা। নাহলে এত সাহস কোথায় পায় একটা সামান্য অঞ্চল সভাপতি নেতৃত্বে প্রধানমন্ত্রী জাতীয় সড়কের উপরে যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো কাটছে। এই দুর্নীতিকে ধিক্কার জানায়, আর এর জন্য আমি নিজে ডিএম, এসপি এবং বিড হাউসে কমপ্লেন জানাবো। আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে কোনো টেন্ডার হয়নি। এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয় তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। জানতে পারলাম যে এটা পুরো মানে চুরি করছে কোনো একটা দল, সেই দলের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় সেই চেষ্টা আমরা করছি। তবে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন বিষয়টি তার জানা নেই। আমার কাছে বিষয়টা এখনো জানা নেই, আমি আপনাদের মাধ্যমেই জানছি বিষয়টা। আমি বন দপ্তরকে বলবো তদন্ত করতে, এবং যদি কেউ দোষী থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। যুবক যুবতীদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন এবং চাকরির বিষয়টিকে কার্যত লোপাট করে দিতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের 51টি কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে এবং এমপ্লয়মেন্ট ব্যাংক কার্যত প্রতারণা মাত্র বলেছেন তিনি। এই রাজ্যের 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন 51টি কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল। নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 8 পাস করলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম অন্তর্ভুক্ত করানো যেত, একটা কার্ড পাওয়া যেত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড। সেই সংখ্যাটা তখন 99 লক্ষ সামথিং, অ্যাপ্রক্স 1 কোটি ছিল। 51 কর্ম বিনিয়োগ কেন্দ্রে মুখ্যমন্ত্রী 2013 সালের কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলোকে ক্লোজ করে দেন। তার আধিকারিক এমপ্লয়ি সর্বস্তরের কর্মচারীকে শ্রম দপ্তরের সঙ্গে, লেবার ডিপার্টমেন্টের সঙ্গে মার্চ করে দেন। অর্থাৎ তিনি প্রথমেই, যাতে এই ডাটাটা কেউ কম্পেয়ার করতে না পারে, সেই কারণে প্রথমেই তিনি আসল জায়গাটারই দরজা বন্ধ করে দিলেন, কর্ম বিনিয়োগ কেন্দ্র উঠিয়ে দিলাম, তাহলে আর সংখ্যা নেই। শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মীদের ডিএর অধিকারকে মান্যতা দিয়েছে, অথচ তা মেটানোর টাকা রাজ্যের কোষাগারে নেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়েছে দাবি বিরোধী দলনেতার। সব কোর্ট জেনে গেছে যে কোর্টের রায়ও এই মুখ্যমন্ত্রী কার্যকর করতে দেন না মুখ্য সচিব, অর্থ সচিবকে। তাই রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া 4 ম্যান কমিটি করে দিয়েছেন, 3 জন ফ্রম জুডিশিয়ারি আর 1 জন ফ্রম ক্যাট, ভারত সরকারের সংস্থা থেকে। অতএব বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 10,400 কোটি টাকা মার্চ মাসে দিতে হবে। এর সঙ্গে এমসিসির সম্পর্ক নেই, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে এক্সেপশন কেস। আর মে মাসের মধ্যে
বাকি অর্থ দিয়ে দিতে হবে। এবং ডিএ কর্মচারীর অধিকার, সেটা প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকারের ওজোর, আপত্তি ইত্যাদি সব রিজেক্ট করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য বাজেটে 1000 টাকার ভাতা বৃদ্ধির প্রস্তাব মেনে নিচ্ছেন না আশা কর্মীরা। গতকাল স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন। ন্যূনতম 15,000 টাকার ভাতা না দেওয়া হলে এই আন্দোলন আরও তীব্রতর হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আমরা মা বাচ্চার পরিষেবা ছাড়া কোনো পরিষেবা দেব না এবং মার্চ পর্যন্ত আমরা কোনো রিপোর্ট দেব না। এই যে ঘোষণাগুলো করা হয়েছে, প্রথমত এই ঘোষণাগুলো ঘোষণা, তার বাস্তবায়ন এবং তার একটা অর্ডার আমাদের চাই। দ্বিতীয়ত হচ্ছে 1000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, আমরা চেয়েছিলাম 15,000 টাকা। সেটা সরকারেরই একটা ন্যূনতম মজুরি, ঘোষিত মজুরি, তার ধারে কাছে নেই। আমরা মনে করছি 1000 টাকা বাড়িয়ে এই কর্মীদের যে দাবি, সেই দাবির প্রতি অবিচার করা হলো, সুবিচার হলো না। তাদেরকে নিছকই একটা ভোট ব্যাংকই ভাবা হলো, কারণ তারা তো ভোটার নয়, তারা স্বাস্থ্যকর্মী। তারা কেন্দ্র এবং রাজ্যের যে দুটি স্বাস্থ্য দপ্তর, তার অধীনেই তারা কাজ করে। ফলে আমরা চেয়েছিলাম একটা সম্মানজনক ভাতা, ফলে সেই ভাতা তারা দিল না। আর মাতৃত্বকালীন ছুটি 180 দিন, কর্মরত অবস্থায় মৃত পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এই দুটি দাবি, এটা কিন্তু সরকারের আগেই করা উচিত ছিল। এটার জন্য আমাদেরকে দাবি করতে হলো, এটাই আমাদের কাছে দুঃখজনক। এটা মানবিক একটা বিষয় ছিল, সেটা সরকারের আমাদের দাবির ফলেই হয়েছে আমরা মনে করছি। সমস্যার সমাধান না হলে আমাদের এই আন্দোলন উত্তরোত্তর আরও গতি বেগ তার বাড়বে। বঞ্চনার অভিযোগ তুলে 13 দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতীকী খোলা চিঠি পাঠালেন মিড ডে মিল কর্মীরা। রাজ্য সরকারের তরফ থেকে নামমাত্র ভাতা বৃদ্ধির ঘোষণায় ক্ষুব্ধ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা গতকাল শিলিগুড়িতে পথে নামেন। দাবি না মিটলে রাজ্য জুড়ে আন্দোলন আরও জোরদার হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় বাজেট পেশ হলো, 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হলো। আমরা দুটো বাজেটেই অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে মিড ডে মিল কর্মীরা, যারা সারা রাজ্যে প্রায় 2.5 লক্ষ কর্মী কাজ করেন, তাদের নিয়ে কোনো বাজেটেই কোনো কথা নেই। তারা মাত্র 2000 টাকার বিনিময়ে সারা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত গরম রান্না করে বাচ্চাদের খাওয়ান, অথচ তাদের বেতন তো বাড়ানোর কোনো প্রশ্নই নেই। এমনকি আমরা অদ্ভুতভাবে দেখেছি যে যেখানে 12 মাস কাজ করতে হয়, এক কটা দিন ছুটি থাকে, গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি, তাতে কিন্তু সমস্ত সরকারি কর্মচারী বা অন্যান্যরা সকলেই বেতন পান, কিন্তু মিড ডে মিল কর্মীদের সেই বেতন দেওয়া হয় না, তাদের 10 মাসের বেতন দেওয়া হয়। আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই কেন্দ্র এবং রাজ্য সরকারের এই মিড ডে মিল কর্মীদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছি। এই ক্ষোভ ন্যায্য বলে মনে করেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। নতুন সরকার রাজ্যে ক্ষমতাসীন হলে বিষয়টির মীমাংসা হবে বলে তিনি মন্তব্য করেছেন। এদের সমস্যা, এদের দাবি, এর যৌক্তিকতা, এদের আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি আছে। যে টাকা এদের কাজ করতে হয় তাতে কাজ করা সম্ভব নয়। এদের দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কেন্দ্রের কাছে এটা আমরা জানিয়েছি যে এই পরিস্থিতিতে এখানে মানুষ আছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন এবং নতুন সরকার এসে ব্যবস্থা করবে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রসঙ্গে পুলিশের বক্তব্য বর্ধমান আদালতে টিকল না। বুধবার বিকেলে বর্ধমানের রেনেসা উপনগরীর সামনে একটি গাড়ি থেকে 6.5 লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ধৃতেরা টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতেই পারেনি। এই টাকা পূর্ব বর্ধমান ও আশপাশের বিভিন্ন এলাকার বালিঘাট থেকে সংগৃহীত হয়েছে। ধৃত দুজনের সঙ্গে যোগাযোগ রয়েছে সৌমিত্র খাঁর আত্মসহায়কের। NH-19 কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ি এবং বাপন হাসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটার সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি,
ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান ওনার পিএ। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে, আমরা যারা এর সঙ্গে জড়িত আছে বা যা আমরা তথ্য প্রমাণ পাবো, আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। আদালতে পুলিশ অবশ্য নিজেদের বক্তব্যের সপক্ষে কোনো নথি প্রমাণ পেশ করতে পারেনি। ধৃতদের জামিনও মঞ্জুর হয়ে গিয়েছে। এই সম্পর্কে জানিয়েছেন আইনজীবী নিলয় চোংদার এবং চন্দ্রনাথ তা। 6,49,000 টাকা, এই 6,49,000 টাকাটা আসলে একটি কোম্পানি তারা লাইভ বার্ড স্টক অর্থাৎ ওই মুরগি ইত্যাদি ফার্মারদেরকে, যারা চিকেন ইত্যাদির ব্যবসা করে তাদের ফার্মারদেরকে তারা দেয় এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে। আমরা তার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিই, ব্যাংকের স্টেটমেন্টও দিই, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সেগুলো। এই পয়েন্টের উপরই অনারেবল কোর্ট কালকে এই অবজারভেশন দেন যে এটা একটা ইনকাম ট্যাক্সের কেস হতে পারে, কিন্তু এর জন্য কোনো বিএনএস বা পুলিশের এই মর্মে কোনো ইখতিহার নেই। পরবর্তীকালে আমরা দেখি যে মহামান্য আদালত দুপক্ষের সওয়াল জবাব শুনে এবং সমস্ত কাগজপত্র সিডি সব কিছু দেখে দুজনকে বেল দিয়েছেন 15 দিনের জন্য অন্তর্বর্তী জামিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে দুদিনের মালয়েশিয়া সফরে রওনা হওয়ার আগে তার বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করবার বিষয়ে জোর দেওয়া হবে এই সফরে। প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান মালয়েশিয়ার ভারতের হাই কমিশনার বিএন রেড্ডি। व्यापार है, निवेश, रक्षा, सुरक्षा, सेमीकंडक्टर सेक्टर और डिजिटल इकोनॉमी और दूसरे शिक्षा के अंदर और हेल्थ केयर के अंदर, इसके अलावा और लोगों के बीच आदान प्रदान जैसे सहयोग के प्राथमिकता वाले क्षेत्रों में बहुत सारे डिस्कशन होगा इस विजिट में, क्योंकि हर एक सेक्टर के अंदर ऑलरेडी काफ़ी सारे डिस्कशन हो चुके हैं, मगर इस विजिट के अंदर दोनों प्रधानमंत्रियों का जो निर्देश पर इसको कैसे प्रगति लिया जाए इसके ऊपर ध्यान दिया जाएंगे। ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত কাঠামো স্থির হয়েছে বলে জানানো হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এই তথ্য জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতির মধ্যে এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়। এই চুক্তি কার্যকর হলে সরবরাহ শৃঙ্খল আরও মজবুত হবে, বাজারগুলি অতিরিক্ত সুবিধা পাবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি কৃষক স্বার্থে সদর্থক ভূমিকা নেবে। चाहे वो डील यूरोपियन यूनियन से हुई हो, अमेरिका से हुई हो या बाकी किसी देश से, भारत के किसानों के फायदे में है, भारत की जनता के फायदे में है। कोई गेहूं, मक्का, सोयाबीन जैसी फसलें हमारे किसान उनसे सुरक्षित कुछ नहीं आने वाला, डेयरी उत्पाद नहीं आने वाले। हमारे सारे उत्पाद जो हमारा किसान पैदा करते हैं वो पूरी तरह से सुरक्षित है। उल्टे निर्यात के लिए हमको बाजार मिलेगा। हमारा बासमती चावल अमेरिका में धूम मचाएगा, 18% उस पर टैरिफ घट के हो गया है। हमारे मसाले जाएंगे, हमारे टेक्सटाइल अगर जाएगा तो कपास के किसानों को फायदा होगा, और इसलिए भारत के किसानों का लाभ है, देश का लाभ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড়ের জগদলপুরে বস্তার পাণ্ডুম উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, এই উৎসবের মধ্য দিয়ে সমগ্র দেশ বস্তারের সমৃদ্ধ আদিবাসী সাংস্কৃতিক ঝলক দেখতে পাবেন। भारत के मानचित्र में जो पिछड़ा मन जाता था, लेकिन वो ऐसे नहीं है। ये भव्यता को कोई देखे कि मुझे लगता है ये भारत वर्ष में छत्तीसगढ़ एक ऐसे राज्य है
जहां भव्यता से परिपूर्ण, संस्कृति से परिपूर्ण, ये संस्कृति को बनाए रखने के लिए ये जो भव्य समारोह मनाया जाता है, इसलिए मैं गवर्नमेंट को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ इसी तरह के सभ्यता, क्योंकि ये छत्तीसगढ़ आदिवासी जनता के से परिपूर्ण है। आदिवासियों का संस्कृति अनमोल है, ये बहुत पुराना है लेकिन बहुत मीठा है, क्योंकि आदिवासी केवल सिंगल डांस नहीं करते, एक कम्युनिटी डांस करते हैं, एक साथ रहने के लिए पसंद करते हैं, एक साल उत्सव मनाने के लिए पसंद करते हैं। ये जो इंक्लूसिविटी, ये जो समता, ये देखने के लिए जो देखे नहीं, छत्तीसगढ़ के ये पनडुब्बी महोत्सव को देखना चाहिए और वहां से सीखना चाहिए। রেল প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত, এই বিষয়টি গতকাল রাজ্যসভায় উত্থাপন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। If the state government wants, then we can reconsider that. If the high-speed train, it all depends upon the state government. Honorable Chairman, sir, I also would like to request through you and through honorable MPs that the state, through honorable chair and through honorable MPs, that the state government should support the central government in getting the railway projects expedited. The land acquisition is such a serious problem and the kind of support is so less, just about 14% of the land has been acquired. How will we develop the projects? How will we develop the railway lines if the state does not support? কৃষকদের জন্য আইডি বানানোর কাজ করছে সরকার, রাজ্যসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। हमने किसान रजिस्ट्री बनाने का फैसला किया और किसान रजिस्ट्री में मुख्य रूप से हम फार्मर आईडी बनाने का काम कर रहे हैं। अब हर एक किसान का भारत के एक अलग पहचान होगी। माननीय सभापति महोदय, उसके पास जितनी जमीन है उस जमीन का विवरण, जमीन में बोई गई फसलों का विवरण, उसके पास जो पशुधन है उसका विवरण, उसके परिवार में जितने सदस्य उनका विवरण, ये सारी जानकारी रहेगी। और जैसा माननीय मयंक कुमार नायक जी पूछ रहे थे, अब तक देश के 19 राज्यों में किसान रजिस्ट्री तैयार करने की प्रक्रिया प्रगति पर है और मुझे बताते हुए प्रसन्नता है, अब तक 8 करोड़ 47 लाख से अधिक किसानों की आईडी बनाई जा चुकी है। রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখল ভারতীয় রিজার্ভ ব্যাংক। আরবিআই আর্থিক নীতি নির্ণায়ক কমিটির বৈঠকের পরে গতকাল গভর্নর সঞ্জয় মালহোত্রা কথা জানিয়েছেন। After a detailed assessment of the evolving macroeconomic conditions and the economic outlook, the MPC voted unanimously to keep the policy repo rate unchanged at 5.25%. Consequently, the STF rate remains at 5% and the MSF rate and the bank rate at 5.5%. পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলার কড়া নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের করা অভিযোগের তীব্র ভাষায় খণ্ডন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল ইসলামাবাদের একটি মসজিদে শুক্রবারের প্রার্থনা চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 50 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে হামলাকারীকে মসজিদের প্রবেশপথে আটকানো হয়, কিন্তু সে গুলি চালাতে শুরু করে এবং নিজেকে উড়িয়ে দেয়। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণে গতকাল দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রছাত্রীদের নানান প্রশ্নের জবাব যেমন দিলেন, তেমনি নানান ধরনের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। नर्मदे और सर, मेरा नाम आयुष तिवारी है। सर, तो मेरा प्रश्न यह है कि अक्सर कई बार हम स्कूल या टीचर की स्पीड से मैच नहीं कर पाते और जो छूट जाता है हम उसे कवर करने के चक्कर में आगे के चैप्टर्स भी मिस करते जाते हैं और हम पीछे रह जाते हैं। तो इस सिचुएशन में हम कैसे अपने उसको मैनेज? आपकी टीचर के खिलाफ शिकायत है? लो सर। लेकिन आपने बड़ी चतुराई से टीचर के खिलाफ अपनी कंप्लेन बता ली, तो मैं जवाब टीचर के लिए देता हूँ। यस सर। टीचर का प्रयास रहना चाहिए कि स्टूडेंट की ये स्पीड है, एक कदम ज्यादा स्पीड मेरी रहेगी, ज्यादा नहीं। हमारा लक्ष्य ऐसा होना चाहिए
जो पहुंच में हो लेकिन पकड़ में ना हो। सर एग्जाम वॉरियर में भी लिखा है मंत्र 26, गोल शुड बी विद इन रीच बट नॉट इजीली अचीवेबल। वाह, सब याद रखते हैं आप लोग। लेकिन 50 कदम आगे चला जाएगा तो स्टूडेंट कहेगा भाई ये तो चला गया, मेरा काम नहीं है। जैसे किसान खेत को जोतता है ना, स्टूडेंट के मन को जोतना चाहिए। इसका तरीका क्या है? मान लीजिए जनवरी के तीसरे सप्ताह में वो हिस्ट्री का ये पाठ पढ़ाने वाले हैं, तो जनवरी 1 तारीख को बता दे कि भाई पहले वीक में हिस्ट्री का ये पाठ पढ़ाऊंगा, दूसरे वीक में हिस्ट्री का ये पाठ पढ़ाऊंगा, तीसरे वीक में हिस्ट्री का ये पाठ पढ़ाऊंगा। तो आपको पता है कि आने वाले 3 सप्ताह में ये 3 विषय आने वाले हैं। फिर वो कहेगा ऐसा करो, आप मैं पढ़ाऊं उसके पहले पढ़ना शुरू कर दो, पढ़ करके आओ, किसको पूछ के आओ। हाँ, गूगल पे जाके कुछ करना है तो वहां करके आ जाओ। यस सर। और उसके बाद एक्चुअली जब पाठ पढ़ाएंगे तो क्या होगा? सर हमें क्यूरियोसिटी होगी, हमें ज्यादा समझ आएगा क्योंकि हमने पहले से पढ़ा होगा। फोकस भी और अच्छा रहेगा। मानसी सर अगर कोई चैप्टर हमें बहुत ज्यादा इंटरेस्टिंग लगता है तो हमें उसको और समझने की और जानने की इच्छा होगी, जिससे हमें और अच्छे से रिवाइज हो जाएगा वो चैप्टर। बताइए, सिंपल सा काम है ना। यस सर। फिर आपको टीचर की स्पीड का प्रॉब्लम आएगा? नहीं आएगा। आप पीछे रह गए ऐसा भाव आएगा? क्यों? क्योंकि आप टीचर से 1 कदम आगे चले गए। मन को जोतो, फिर मन को जोड़ो, और फिर आपको पढ़ाई के जो विषय रखने हैं रखो। পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে গতকাল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক খাদ্য উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যামালগামের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বাংলা সহ পূর্ব ভারতের 5টি রাজ্যের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী 127টি বিভিন্ন রকমের পদ তৈরি করে উপস্থাপনা করেন। জিআইএস গ্রুপের ডাইরেক্টর সিমরপ্রীত সিং এবং গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অধ্যক্ষ প্রলয় গাঙ্গুলি বলেন, বর্তমান সময়ে হারিয়ে যাওয়া খাবারের পদ ও পূর্ব ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলাকে পুনরুজ্জীবনের লক্ষ্যে তাঁদের এই উদ্যোগ। আমার জেআইএস গ্রুপে হোটেল ইনস্টিটিউট গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল আছে। এখানে কালচারাল পারফরমেন্স হয় ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল হয়, which is done by the student, planned by the student, done by the student, executed by the student. এখানে different aspect of hospitality, practical application হয় in terms of recipe finding, in terms of marketing, in terms of production, in terms of service. In the entire event আজকে আপনি যে দেখছেন entirely done by the student community of JIS group. And এখানে আজকে প্রোগ্রামের থিম আছে finding old gastronomical old recipes of 5 states, basically Bengal আছে, বিহার আছে, ওড়িশা আছে, ছত্তিশগড় আছে, আসাম আছে। যে ওল্ড রেসিপি ছিল যে আজকে মডার্ন যুগে ইস্তেমাল হয় না, তো উই আর ট্রাইং টু ডু এ স্মল প্রজেক্ট টু রিভাইভ দোজ রেসিপিজ এন্ড ওকে একটা মডার্ন টাচ দিয়ে আজকে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আমাদের অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল, যেটার ইভেন্টটার নাম হচ্ছে অ্যামালগাম। এই অ্যামালগাম 26-এ আমাদের থিমটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্যাস্ট্রোনমি অফ ইস্টার্ন ইন্ডিয়া, মানে যে পুরনো রেসিপিগুলো রয়েছে বা যে ট্র্যাডিশনাল ডিশগুলো রয়েছে ইস্টার্ন ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে, সেই সমস্ত রেসিপিগুলো স্টুডেন্টরা বানিয়ে উপস্থাপনা করেছে। টোটাল 127টা ডিশ রয়েছে এবং এই 127টা ডিশ মেন কোর্স আছে, সাইড ডিশেস আছে, স্যালাডস আছে, ভেজিটেবল আছে, নন ভেজিটেবল আছে, বেভারেজেস আছে, সব মিলিয়ে 127টা ডিশ আছে এবং 5টা স্টেটকে ইস্টার্ন ইন্ডিয়ার এরা কভার করছে। খাদ্য উৎসবের পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আর খেলা খবরে আজ থেকে শুরু হয়েছে পুরুষদের টি-20 বিশ্বকাপ। প্রথম খেলায় নেদারল্যান্ডসকে 3 উইকেটে হারালো পাকিস্তান। বিশ্বকাপের অন্য খেলায় আজ ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। খেলা শুরু দুপুর 3টে। সন্ধে 7টায় বিশ্বকাপের অপর একটি ম্যাচে ভারত মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার।
নির্বাচন কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপ বিলি বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। স্লিপে থাকবে ভোটারের নাম, কার্ড, পাঠ ও বুথ নম্বর। রাজ্য সরকার 10 মাস ধরে এনওসি না দেওয়ায় গৌর কিশোর ঘোষ স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত মেট্রোর কাজে সমস্যা হচ্ছে, জানালো রেল মন্ত্রক। পূর্ব বর্ধমানের গলসির 1 নম্বর ব্লকের শিররাই এলাকায় বিনা টেন্ডারে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচারের অভিযোগ। দুদিনের মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব হয় এই সফরে। টি-20 বিশ্বকাপ শুরু। সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। সংবাদ এখন এই পর্যন্তই। এরপরে সংবাদ বিকেল 5টায়। নমস্কার।